আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের কোষ বিভাজন অধ্যায়ের ওয়ান শট ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি চেষ্টা করব কোষ বিভাজনের সম্পূর্ণ অধ্যায়টি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তাহলে চলো আমরা কোষ বিভাজন অধ্যায়টি শুরু করি। দেখো, কোষ বিভাজনটি ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক প্রাণী স্যালামান্ডারের সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন। কোষ বিভাজন তোমরা জানো কত প্রকার? কোষ বিভাজন তিন প্রকার। কোষ বিভাজন তিন প্রকারের মধ্যে তোমার কোষ বিভাজন কত প্রকার? তিন প্রকার। প্রথমটা হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন। অ্যামাইটোসিস অ্যামাইটোসিস দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামাইটোসিস বিভাজন। আর দ্বিতীয়টা হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজন। 2 নম্বর হচ্ছে মাইটোসিস বিভাজন। 3 নম্বর হচ্ছে তোমার মিওসিস বিভাজন। মিওসিস বিভাজন। আমাদের কোষ বিভাজনটা তোমার আমরা 3 ধরনের লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে মাইটোসিস বিভাজন, 3 নম্বর হচ্ছে মিওসিস বিভাজন। তোমরা অ্যামাইটোসিস বিভাজন সম্পর্কে জানো। এটা যদি একটা মাতৃকোষ হয়, মাতৃকোষে কে থাকে? নিউক্লিয়াস। এটা যদি মাতৃকোষ, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, এই যে এখানে যে অংশগুলো সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস মাতৃকোষ। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অ্যামাইটোসিস বিভাজনে কি বলছে? অ্যামাইটোসিস বিভাজন বলছে যে কোষ বিভাজন পদ্ধতিতে একটা মাতৃকোষ থেকে দুইটা তৈরি হবে। দুইটা তৈরি হওয়ার আগে সেটা কি হবে? এই যে দুইটা অপত্য কোষ তৈরি হবে। দুইটা কি কোষ তৈরি হবে? অপত্য কোষ তৈরি হবে। তার মানে কি একটা মাতৃকোষ থেকে সরাসরি কি হবে? কোনো জটিলতা ছাড়াই মাঝখানে সরাসরি কি হবে বলতো? কোনো জটিলতা ছাড়াই দুইটা অপত্য কোষে পরিণত হবে। তাকে আমরা জানি অ্যামাইটোসিস বিভাজন বলে। তবে এই অ্যামাইটোসিস বিভাজনটা কোথায় দেখা যায়? তোমরা জানো যে আমরা আদিকোষী এবং প্রকৃত কোষী দুইটা কোষ সম্পর্কে আমরা জানি। আদিকোষ ইংরেজি কি তোমাদের মনে আছে সবার? আদিকোষ ইংরেজি হচ্ছে ক্যারিওটিক। প্রো মানে কি? আগের কোষটা সবসময় কি থাকে? খারাপ থাকে। যত আধুনিক হয় তত আপডেট হয়। যেমন দেখো, প্রোক্যারিওটিক তার মানে কি? আদিকোষ মানে কি? খারাপ কোষ। আর হচ্ছে আরেকটা আছে ইউক্যারিওটিক, প্রকৃত কোষ মানে কি? ভালো কোষ। তাহলে এই ভালো কোষটা কার মধ্যে থাকে? হিউম্যান বডিতে থাকে, মানুষের শরীরে থাকে। তাহলে আমাকে বলছে অ্যামাইটোসিস বিভাজনটা হচ্ছে প্রোক্যারিওটিক, তার মানে কি? আদিকোষী। তাহলে আদিকোষী মানে কি? খারাপ কোষ। খারাপ কোষটা কোথায় থাকে? খারাপ কোষটা থাকে বাজে কোষ কোথায় থাকে? সেটা হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়াতে। এই জন্য ভাইরাস ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস বিভাজন হয়। তাহলে অ্যামাইটোসিস বিভাজন মানে কি? যে কোষ বিভাজন পদ্ধতিতে একটা মাতৃকোষ থেকে সরাসরি বিভাজনের মাধ্যমে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। যে কোষ বিভাজন পদ্ধতিতে একটা মাতৃকোষ থেকে কি বলতো? একটা মাতৃকোষ থেকে সরাসরি বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষে পরিণত হয়, তাকে অ্যামাইটোসিস বিভাজন বলে। আচ্ছা দেখো, মাইটোসিস বিভাজন। দেখো, আমি সবগুলা জিনিসই আমি এখানে তোমাদেরকে একেবারে বেসিক নলেজটা দিয়ে আমি সামনের দিকে আগাই যাচ্ছি, কারণ আমার চেষ্টা থাকবে যেন সম্পূর্ণ অধ্যায়টি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে শেষ করতে পারি। আশা করি ক্লাসটা যদি তোমরা মন দিয়ে শোনো, তোমাদের পড়তে ভালো লাগবে এবং এটা আর মুখস্থ করতে হবে না। তোমরা নিজেরাই খেয়াল করে করে সব কিছু লিখে ফেলতে পারবে। দেখো, মাইটোসিস বিভাজন তোমরা তো জানো যে মাইটোসিস বিভাজন কোনটা? মাইটোসিস বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কি থাকে বলো তো? 2n। আর এটা কি? নিউক্লিয়াস। 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, আর কি থাকে? নিউক্লিয়াস থাকে। তাহলে দেখো তো, মাইটোসিসের বিভাজনটা মনে আছে তোমাদের? মাইটোসিস বিভাজন তোমরা তো জানো। মাইটোসিস বিভাজন ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকবে। ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। আর নিউক্লিয়াস এখানে একটা পাবে, এখানে একটা পাবে। তার মানে কি? এখান থেকে কি দেখা যাচ্ছে বলো তো? এখান থেকে কি দেখা যাচ্ছে বলো? ক্রোমোজোম সংখ্যা সমান। ক্রোমোজোমের একবার বিভাজন হয়েছে। একটা ক্রোমোজোম এটা থেকে এই দুইটা অপত্য কোষ হয়েছে, কিন্তু কয়বার বিভাজনের মাধ্যমে? একবার বিভাজনের মাধ্যমে। অপরদিকে নিউক্লিয়াসেরও কয়বার বিভাজন হয়েছে? এই যে
এটারও একবার বিভাজন হয়েছে। তবে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, এখানেও 12, এখানেও 12, এখানেও কি 12, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয়নি। তাহলে এখানে বিভাজন কয়বার হইল? একবার। ক্রোমোজোম সংখ্যাটা মাতৃকোষে যা ছিল নতুন সৃষ্ট কোষেও কি তাই আছে, তার মানে কি ক্রোমোজোম সংখ্যাটা সেম। শুরুতেও 12 ছিল, বিভাজন হওয়ার পরেও কত 12, তার মানে কি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান। আর বিভাজন, ক্রোমোজোমের বিভাজন হয়েছে একবার, নিউক্লিয়াসের বিভাজন হয়েছে একবার। তাহলে আমরা মাইটোসিস বিভাজনে এসে কি বলতে পারি? এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। মাইটোসিস বিভাজনে আমরা বলতে পারি ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, মাতৃগুণ সম্পূর্ণ হবে, মাতৃগুণ সম্পূর্ণ হবে, যেহেতু ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দেখো তো আমরা এই মাইটোসিস বিভাজনকে নিয়ে কি বলতে পারি বলো তো? মাইটোসিস বিভাজনকে নিয়ে বৈশিষ্ট্য যদি বলতে চাই, এগুলার বৈশিষ্ট্য, মাইটোসিস বিভাজনের বৈশিষ্ট্য, তাহলে আমরা যদি বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি? ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। সমান থাকলে একে কি বলা হয়? তাই একে সমীকরণিক বিভাজন বলা হয়। সমান, সমান মানে কি সমীকরণিক বিভাজন, তাই একে সমীকরণিক সমীকরণিক বিভাজন বলা হয়, সমীকরণিক বিভাজন বলা হয়। অপরদিকে দেখো তো, এটা কি মাতৃগুণ সম্পূর্ণ, মাতৃগুণ সম্পূর্ণ, কারণ কি মায়ের যে ক্রোমোজোম ছিল অপত্য কোষ ও ক্রোমোজোম সংখ্যাটা কি সেম, কোনো পরিবর্তন হয় নাই, মাতৃগুণ সম্পূর্ণ। তারপর কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা বলতে পারি এখানে ক্রোমোজোম এবং নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে। বিভাজন তো একবারই হয়েছে, ক্রোমোজোমের বিভাজনও একবার, নিউক্লিয়াসেরও বিভাজন একবার। তাহলে কি নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভাজন, নিউক্লিয়াস নিউক্লিয়াস ও ক্রোমোজোমের ক্রোমোজোম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা শব্দ ক্রোমোজোম, ক্রোমোসোম একই কথা। জোম অর্থ হচ্ছে অংশ বা দেহ, সোম অর্থ অংশ বা দেহ। তাহলে ক্রোমোজোম, ক্রোমোসোম এগুলো নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। ক্রোমোজোমের অংশ আর ক্রোমোসোম, সোম অর্থ অংশ, জোম অর্থ অংশ। তাহলে এটা কি ক্রোমোজোমের অংশ। নিউক্লিয়াস ও ক্রোমোজোম, নিউক্লিয়াস ও ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়, একবার বিভাজিত, একবার কি হয়? বিভাজিত হয়। আমরা এখন কথা বললাম কাকে নিয়ে? মাইটোসিস বিভাজন নিয়ে, মাইটোসিস বিভাজন নিয়ে। তাহলে দেখো এই যে মাইটোসিস বিভাজনগুলা, এই এই যে তার যে বৈশিষ্ট্যগুলা, এগুলা হওয়ার আগে সে প্রস্তুতি নেয়। মাইটোসিস হওয়ার আগে সে কিছু প্রস্তুতি নেয়। মাইটোসিস হওয়ার আগে, মাইটোসিস মাইটোসিস হওয়ার আগে, মাইটোসিস হওয়ার আগে, মাইটোসিস হওয়ার আগে সে কিছু প্রস্তুতি নেয়। সে কিছু মাইটোসিস হওয়ার আগে সে কিছু কি নেয়? প্রস্তুতি নেয়। সে কিছু কি নেয়? প্রস্তুতি নেয়। এই প্রস্তুতি দশাটাকে, দশা মানে কি প্রস্তুতি দশাটাকে ইন্টারফেস বলে। প্রস্তুতি দশাটাকে, দশা মানে কি অবস্থা, প্রস্তুতি দশাটাকে কি বলে? ইন্টারফেস বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারফেস তার মানে কি এই মাইটোসিসটা হওয়ার আগে সে কিছু প্রস্তুতি নেয়। ঠিক আছে, এই মাতৃকোষটা যখন মাইটোসিসটা সম্পূর্ণ করবে, এটা হওয়ার আগে এই কোষটা কিছু কি নেয়? প্রস্তুতি নেয়। এই প্রস্তুতি হওয়াটাকে, প্রস্তুতি দশাটাকে, প্রস্তুতি অবস্থাটাকে কি বলে? ইন্টারফেস বলে। এখন দেখো প্রস্তুতি দশা তিন ধাপে। প্রস্তুতি দশা, দশার ভাগ কত বলো তো? তিনটি ধাপ। প্রস্তুতি দশার তিনটি ধাপ। দেখো তোমরা প্রথমে দিবা এক, গ্যাপ ওয়ান দশা। গ্যাপ ওয়ান দশা, দশা মানে কি অবস্থা, জি দ্বারা কি গ্যাপ, জি দ্বারা কি গ্যাপ, গ্যাপ ওয়ান দশা। সবসময় খেয়াল রাখবা এই গ্যাপ ওয়ান দশাটাতে প্রোটিন তৈরি হয়। কি তৈরি হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। সবসময় মনে রাখবা গ্যাপ ওয়ান দশাটাতে প্রোটিন তৈরি হয়।
প্রোটিন তৈরি হয়। আরেকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ডিএনএ। ডিএনএ রেপ্লিকেশন। তোমরা জানো রেপ্লি মানে কি? কপি। কপি, রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন উপাদান। এখানে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএটা যে কপি হবে, কপি হওয়ার জন্য তার যে উপাদানগুলো লাগবে, এই উপাদান তৈরি হয়। ডিএনএ রেপ্লিকেশন হয় না, ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়। ডিএনএ রেপ্লিকেশনের উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকেশন মানে কি? নকল। একটা ডিএনএ এর মতো আরেকটা ডিএনএ তৈরি হবে, ওইটা না। এখানে ডিএনএ রেপ্লিকেশনের নকল হওয়ার জন্য তার তো উপাদান লাগবে, এই উপাদানটা এখানে তৈরি হয়। উপাদানটা তৈরি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে উপাদান, উপাদান কথাটা মনে রাখতে হবে। তার মানে কি? গ্যাপ 1 দশায় আমরা বলতে পারি প্রোটিন তৈরি হয়, আর বলতে পারি ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়। তারপর আসো 2 নম্বর, এস দশা। এস দশা, এস দশা মানে কি জানো? সিনথেসিস। সিনথেসিস, SYNTHESIS, সিনথেসিস মানে কি? উৎপন্ন। এটা বারবার এই কোশ্চেনটা মেডিকেলে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এস দশায় কি হয়? এই কোশ্চেনটা বরাবরই মেডিকেলে আসতেছে, এবং অনেক মেডিকেল শিক্ষার্থীরা কোশ্চেনটা যখন বলে দিয়ে যে এটা মেডিকেলে আসে, তারা পরীক্ষার হলে গিয়ে যখন এটা কমন পাওয়ার পর তারা বলতে স্যার স্যার তো এটা বলছিল যে এটা বারবার মেডিকেলে আসে। তাহলে তোমরা এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়, আর এখানে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। রেপ্লি মানে কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো রেপ্লিকেশন হয়, তার মানে কি? ডিএনএটা নকল হয়। একটা ডিএনএ সুতা কয়টা? 2টা। একটা সুতা থেকে হুবহুব আরেকটা সুতা তৈরি হয়, তার মানে কি? ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন হয়। আরেকটা জিনিস হয়, হিস্টোন প্রোটিন তৈরি হয়। এই কোশ্চেনটাই বারবার মেডিকেলে আসে। ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয় কোথায়? G1 দশায়। এস দশায় কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। আরেকটা হচ্ছে হিস্টোন। হিস্টোন প্রোটিন তৈরি হয়। কি প্রোটিন তৈরি হয়? হিস্টোন। হিস্টোন, হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন তৈরি হয়। হিস্টোন প্রোটিন তৈরি হয়। হিস্টোন, হিস্টোন, হিস্টোন প্রোটিন তৈরি হয়। গেল এটা। এটা গেছে G1 দশা। তারপর আসো আমাদের G2 দশা। G2 দশা, সরি, G2 দশা। এখানে এমপিএফ তৈরি হয়। এমপিএফ তৈরি হয়, এই কথাটাই মনে রাখবা। এখানে এমপিএফ তৈরি হয়, পর্যাপ্ত পরিমাণে হবে এমপিএফ। এমপিএফ মানে কি? ম্যাচুরেশন, ম্যাচুরেশন, ম্যাচুরেশন প্রমোটিং, প্রমোটিং, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হয়। এটা হচ্ছে এই 3টা ধাপ হচ্ছে তোমার এখানে দশার 3টা। মাইটোসিস হওয়ার আগে সে কয়টা ধাপ অতিক্রম করতে হয়? 3টা ধাপ। এটা হচ্ছে তার প্রস্তুতি দশা। তুমি দেখো একজন দৌড়বিদ দৌড় প্রতিযোগিতায় নামার আগে তার কিছু প্র্যাকটিস করতে হয়। ঠিক একইভাবে মাইটোসিস বিভাজনটা হওয়ার আগে তার কিছু প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিসটাই হচ্ছে প্রস্তুতি দশা। প্রস্তুতি দশাটা কয় ধাপে? 3 ধাপে। G1 দশা। G1 দশার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে কি? প্রোটিন তৈরি হয়। প্রোটিন কি হয়? তৈরি হয়। অপরদিকে ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়। তারপর হচ্ছে এস দশা। এস মানে কি? সিনথেসিস। সিনথেসিস কি তোমরা জানো? সিনথেসিস মানে কি? উৎপন্ন। তার মানে কি? এখানে ডিএনএ রেপ্লিকেশনটা হয়। তার মানে কি? একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কপি হয়। রেপ্লি মানে কি? কপি। আর এখানে হিস্টোন প্রোটিনটা তৈরি হয়। তারপর কি হচ্ছে? তোমরা কি পাইছো? G2 দশা। জি কি দশা? G2 দশা। G2 দশাটা কি? এখানে এমপিএফ তৈরি হয়। এমপিএফ কি? ম্যাচুরেশন প্রোটিন ফ্যাক্টর। তাহলে দেখো এটাকে একটা আমরা চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করছে। এই যে মাইটোসিস দশাটা, মাইটোসিস দশা দেখো, মাইটোসিস, মাইটোসিস দশাটা যে 3 ধাপে হয়, এটার একটা তোমার ধরো হচ্ছে কি কি ধাপ? এখানে G2, তারপর হচ্ছে G1, G2, G1, তারপর হচ্ছে তোমার এস দশা। এটা
এটা হচ্ছে এস দশা, এস এস দশা। এই জি1টা হয় 30 থেকে 40%। জি1 জি1 হয় কত? 30 থেকে 40%। জি2 হয় 10 থেকে 20%, 10 থেকে 20%। বাকি 30 থেকে 50% হয় তোমার এস দশা। আর এই এস দশায় কি উৎপন্ন হয় মনে আছে? ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ কি হয়? রেপ্লিকেশন হয়। এই কোশ্চেনটা বারবার মেডিকেলে আসে। ওকে, তাহলে আমাদের মাইটোসিস বিভাজন কমপ্লিট। মাইটোসিস বিভাজন হওয়ার আগে সে কিছু প্রস্তুতি নেয়। ওই প্রস্তুতি দশাটাকে ইন্টারফেজ দশা বলে। ইন্টারফেজ দশাটা সম্পূর্ণ হতে গিয়ে সে 3টা ধাপ। প্রস্তুতি দশাটাকে ইন্টারফেজ দশা বলে। ইন্টারফেস প্রস্তুতি দশাটাকে কি বলে? ইন্টারফেস বলে। আর এই প্রস্তুতি দশাটা সম্পূর্ণ হয় 3 ধাপে। প্রথমটা হচ্ছে গ্যাপ 1 জি1, তারপর হচ্ছে এস দশা, তারপর হচ্ছে জি2 দশা। ওকে, তারপর আসো নেক্সট। আমরা কয় প্রকার এখন পর্যন্ত আলোচনা করলাম? 2 প্রকার। এখন আছো 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে আমাদের 2 গেল মাইটোসিস। তোমরা তো জানো মাইটোসিস বিভাজন সম্পর্কে আমি ডিটেইলস আলোচনা করেছি। এখন আসো মিওসিস। মিওসিস বিভাজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবা। পরবর্তীতে যারা আমার কাছে ফলো দিয়ে আমার পাশে থাকবা, পরবর্তীতে তারা নোটিফিকেশন পাবা। চলো আমরা এখন মিওসিস বিভাজন নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? মিওসিস বিভাজন। মনোযোগ দিয়ে শুনো। একবার যদি ভালো করে মন দিয়ে শুনতে পারো আর সাথে সাথে লিখে ফেলতে পারো, তাহলে পরবর্তীতে এটা আর মুখস্থ করতে হবে না, নিজ থেকেই বুঝে বুঝে লিখতে পারবো। ঠিক আছে? তাহলে দেখো মিওসিস বিভাজন। মিওসিস বিভাজন, মিওসিস বিভাজনে আমরা বলতে পারি একটা মাতৃকোষ থেকে প্রথমে কয়টা অপত্য কোষ সৃষ্টি হয়েছে? 2টা। তবে বৈশিষ্ট্য অর্ধেক হয়ে গেছে। বৈশিষ্ট্য অর্ধেক হওয়ার কারণে ওকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। অপরদিকে দেখো তো, এখানে 2 ধরনের বিভাজন হয়েছে। প্রথমটাকে বলে মিওসিস 1। প্রথমটাকে কি বলে? মিওসিস 1, অথবা এটাকে সংক্ষেপে বলে M1। দ্বিতীয় বিভাজনটাকে বলে মাইটোটিক বা মাইটোসিস। মাইটোটিক হচ্ছে মাইটোসিস বিভাজন। মাইটোটিক। মাইটোটিক কি বলেন তো? 2। স্টার্চবুর্গার প্রথম এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। স্টার্চবুর্গার প্রথম এটাকে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। কে এটা হ্রাসমূলক বিভাজনটা লক্ষ্য করছেন? স্টার্চবুর্গার। স্টার্চবুর্গার প্রথম হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস খেয়াল করো, ক্রোমোজোমের বিভাজন হয়েছে কয়বার? ক্রোমোজোমের বিভাজন হয়েছে এখান থেকে অর্ধেক হয়ে গেছে। বৈশিষ্ট্য কি? অর্ধেক হ্রাস পেয়ে গেছে। আর এখানে এন ছিল, এখানেও কি আছে? নতুন অপত্য কোষে দ্বিতীয় ধাপে এসে এনই আছে। তার মানে ক্রোমোজোমের আর কোনো পরিবর্তন হয় নাই। ক্রোমোজোম এখানে যা ছিল এখানে তাই আছে। ক্রোমোজোম এখানে যা ছিল এখানে কি আছে? তাই আছে। তার মানে কি? ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রোমোজোম, ক্রোমোজোম, জোম মানে কি? অংশ। ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রোমোজোম একবার কেন? 2n থেকে n, আর পরবর্তীতে তো n থেকে n ই রয়েছে। তবে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে কয়বার? প্রথম বিভাজন এটা, দ্বিতীয় বিভাজন এটা। নিউক্লিয়াসের 2 বার বিভাজন হয়েছে। নিউক্লিয়াসের 2 বার বিভাজন। নিউক্লিয়াসের কয়বার বিভাজন? 2 বার বিভাজন। কিভাবে খেয়াল রাখবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখানে দেখো 2n থেকে হয়েছে কত? n। তার মানে কি? বৈশিষ্ট্য অর্ধেক হয়ে গেছে। এখানে হ্রাসমূলক, এই জন্য এটাকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলা হয়। ক্রোমোজোমের বিভাজন হয়েছে কয়বার? একবার। দ্বিতীয়বার যখন বিভাজন হয়েছে তখন ক্রোমোজোম পরিবর্তিত হয় নাই। ক্রোমোজোম মাতৃকোষে যা ছিল অপত্য কোষেও কি তাই। অপরদিকে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে কয়বার? 2 বার। তুমি দেখো এই মিওসিস বিভাজনের মাধ্যমে আমরা 2n থেকে n পাচ্ছি, 2n থেকে n পাচ্ছি, n থেকে 2n পাচ্ছি। এর বাইরে
আমরা অন্য কোনো ক্রোমোজোম সংখ্যা পাচ্ছি না। এই জন্য আমাদের প্রজাতির ধারাটা কি থাকতেছে বলতো? অক্ষুণ্ণ থাকতেছে, অপরিবর্তিত থাকতেছে। প্রজাতির ধারাটা অপরিবর্তিত থাকতেছে। তুমি একটা দত্তাকার মানুষ হিসাবে রূপান্তর হচ্ছ না, তুমি স্বাভাবিক মানুষের মতোই থাকতেছো। কেন? 2n থেকে n, n থেকে 2n এর মধ্যেই সব কিছু সীমাবদ্ধ। যদি এটা 2n থেকে n, n থেকে 2n না হয়ে এটা সিকোয়েন্স ব্রেক করে 4n হইতো, 8n হইতো, 4n 8n 4n 8n এভাবে যদি বাড়তে থাকতো, তাহলে তুমি আর মানুষ থাকতে না, তুমি দত্ত হয়ে যেতা, বিরাট আকারের মানুষ হয়ে যেতা, যেটাতে প্রজাতি আস্তে আস্তে একটা বিশৃঙ্খলা দেখা দিত। তার মানে কি আমরা বলতে পারি না এই 2n থেকে n, n থেকে 2n এর মধ্যেই ক্রোমোজোমটা সীমাবদ্ধ থাকার কারণে প্রজাতির ধারাটা কি থাকে বলতো? অক্ষুণ্ণ থাকে বা অপরিবর্তিত থাকে। আর যদি এই 2n থেকে n না হইতো অথবা n থেকে 2n এ আসা না যাইতো, তাহলে কি হইতো? প্রজাতির মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিত। তাহলে আমরা কি বলতে পারি না মিয়োসিস বিভাজনের মাধ্যমে প্রজাতির ধারাটা অক্ষুণ্ণ থাকে? তাহলে আমাদের আলোচনা শেষ হলো কোনটা? মিয়োসিস বিভাজন। মিয়োসিস কি? বিভাজন। এখন আসো মিয়োসিস বিভাজন নিয়ে আরো অনেক কথা আছে। মিয়োসিস বিভাজন গেল। এখন আসো আমরা যেটা আলোচনা করব, দেখো মিয়োসিস বিভাজন। মিয়োসিস বিভাজন কত ধরনের? মিয়োসিস বিভাজন দুই ধরনের। একটা হচ্ছে তোমরা দেখে আসছো মিয়োসিস 1, একটা হচ্ছে কি বলেন? মিয়োসিস 1, আরেকটা হচ্ছে কি? মিয়োসিস 2। মিয়োসিস 2, প্রথমটা হচ্ছে মিয়োসিস 1, দ্বিতীয়টা হচ্ছে কি? মিয়োসিস 2। মিয়োসিস 1 এর অনেকগুলা। মিয়োসিস 1 এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। মিয়োসিস 1 কে বলা হয় সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কাকে বলা হয়? মিয়োসিস 1 কে। মিয়োসিস 1 কে আবার 4 ভাগে ভাগ করছে। প্রোফেজ 1, মেটাফেজ 1, প্রোফেজ 1। মেটা মানে বিষুব অঞ্চল। মেটা মানে কি? বিষুব। মেটা মানে কি? বিষুব মাঝখানে। মেটাফেজ 1, অ্যানাফেজ 1, তারপর হচ্ছে টেলোফেজ 1। এই প্রোফেজ 1 কে এটা 99% লিখে রাখো। এটা বারবার অভ্যন্তরীণ কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা, বোর্ড পরীক্ষায় সব জায়গায় আসে এবং এটার এই প্রোফেজ 1 কে যতটা ভাগে ভাগ করা হয়েছে প্রতিটা ধাপের কোনো না কোনো কোশ্চেন এর বিষয়ে একাধিকবার আসতেছে। তোমরা মনোযোগ দিয়ে শুনো, তাহলে এটা একবার শোনার পর আর একবার যদি খাতায় নোট করে ফেলতে পারো, দ্বিতীয়বার এটা আর মুখস্থ করতে হবে না, তুমি বুঝে বুঝে লিখতে পারবে। তাহলে দেখো প্রোফেজ 1 এটাকে আবার 5 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ল্যাপটোটিন, তারপর হচ্ছে জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, তারপর হচ্ছে ডায়াকাইনোসিস, দেখো ল্যাপটোটিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। জল বিয়োজন ঘটে। এটা তোমরা এসএসসি চলাকালীন সময়ে অনেক ছেলেমেয়েরাই মুখস্থ করে ফেলছো। মুখস্থ করলে সবগুলোই মনে হয় একই রকম। আচ্ছা, আমি এগুলা একেবারে প্রত্যেকটা ধাপে ধাপে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেমন?
অল্পর মধ্যেই একটা টেবিলের মাধ্যমে আমি সবটা বুঝাই ফেলতে পারবো ছক আকারে। দেখো ল্যাপটোটিন, ল্যাপটোটিনের আমি আগে চিত্রটা আঁকাই। তুমি দেখো ল্যাপটোটিন মাঝখানে, এটা তো ক্রোমোজোম, তোমরা তো জানো এটা কি বলেন তো, ক্রোমোজোম। ক্রোমোজোম এটাও কি বলেন, ক্রোমোজোম। ক্রোমোজোম ক্রোমোজোমটা আসলে সুতার মতো থাকে। ক্রোমোজোমটা আসলে কি থাকে, সুতার মতো থাকে। ক্রোমোজোমটা মাঝখানে কেন গোল হয়, মাঝখানটা কেন, এই মাঝখানটাকে বলে সেন্ট্রোজোম। সেন্ট্রো সেন্ট্রোজোম বা সেন্ট্রোসোম একই কথা। সেন্ট্রো কার থেকে আসছে জানো, সেন্ট্রো আসছে সেন্টার থেকে। সেন্টার, সেন্টার মানে কি কেন্দ্র বা মাঝখান, এটার থেকে সেন্টার থেকে সেন্ট্রো। আর জুম মানে কি অংশ বা দেহ, তাহলে কি দেহের মাঝখানের বিন্দুটাকে বলে সেন্ট্রোসোম। মাঝখানে সেটা গোল হয় কেন, মাঝখানে সে গোল হয়, ক্রোমোজোমগুলো তো সুতার মতো লম্বা, এগুলা যখন কুণ্ডলি পাকায় যায় এগুলা একসাথে বৃত্তাকার হয়ে যায়, এই জন্য এটা মাঝখানে গোল থাকে। কি বুঝছো, যখন ক্রোমোজোমগুলো তো সুতার মতো অনেক লম্বা, এগুলা যখন কুণ্ডলী আকারে পেঁচিয়ে থাকে তখন এগুলা গোল দেখা যায়, আর এই গোল অবস্থানটা মাঝখানে দেখা যায়। মাঝখানে থাকার কারণে এটার নাম কি, সেন্ট্রোসোম। আর এগুলা কি, ক্রোমোজোম। ক্রোমোজোম, ক্রোমোজোমের গায়ে যে এই দানাগুলা দেখতে পাও, ক্রোমোজোমের গায়ে যে এই দানাগুলা দেখতে পাও, এটাকে বলে ক্রোমোমিয়ার। এটাকে কি বলে, ক্রোমোমিয়ার। দানাগুলাকে কি বলে, ক্রোমোমিয়ার। তোমরা এক পাশ থেকে নামকরণ করবা বই থেকে দেখে, আমি বোঝানোর জন্য এইভাবে লিখতেছি, ক্রোমোমিয়ার। আর এটার নাম কি, ক্রোমোজোম। ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোমিয়ার, আর এটা কি, সেন্ট্রোসোম। প্রথম বৈশিষ্ট্য আমি লিখলাম, জল বিয়োজন ঘটে। জল বিয়োজন ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝলে অনেক আরাম পাবা, বুঝলে আর চেষ্টা করলেই বুঝতে পারবা, এখানে না বোঝার কিছুই নাই। খুবই সহজ একটা টপিকস, সব কিছুই সহজ, তুমি যদি বুঝতে পারো সব কিছুই তুমি এনজয় করতে পারবা। তাহলে দেখো, জল বিয়োজন ঘটে, জল মানে কি, পানি। বিয়োজন মানে কি, হারায়। তোমরা ছোটকালে বেলুনে যখন মুখ দিয়ে বাতাস দিছো, বেলুনটা আস্তে আস্তে কি হয়েছে, বড় হয়েছে। যখন বেলুনের ভিতর থেকে বাতাসগুলো বের হয়ে গেছে, বেলুনটা কি হয়েছে, ছোট হয়ে গেছে না, ছোট হয়ে বেলুনের প্রাচীরটা কি হয়েছে, মোটা হয়েছে। আর এটার ভিতরে যত তুমি বাতাস দিচ্ছ তত এটা কি হচ্ছে, বড় হচ্ছে, আর বেলুনের প্রাচীরটা কি হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে। তার মানে কি, অ্যাজ লাইক বেলুনের মতোই হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোমটার ভিতর থেকে যখন পানি চলে যাবে, বেলুনের ভিতর থেকে বাতাস চলে গেলে কি ঘটনা ঘটে, বেলুনটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, বেলুনের প্রাচীরটা মোটা হয়। একইভাবে ক্রোমোজোম থেকে যখন পানি চলে যাবে, তাহলে ক্রোমোজোম কি হবে বলতো, ক্রোমোজোমটা খাটো হবে আর প্রাচীরটা কি হবে, মোটা হবে। এই জন্য যখনই বলে জলবিয়োজন, তখনই আমরা বলি ক্রোমোজোমগুলো, ক্রোমোজোমগুলো ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়। খাটো ও কি হয়, মোটা হয়। দেখো একটার সাথে একটা রিলেশন আছে। ওকে, ডান। তারপর 3 নম্বর, এখানে ওই যে তোমাকে বলছিলাম যে এখানে এটা মেডিকেলে আসে, এখানে যে ক্রোমোজোমের গায়ে যে দানাগুলো দেখা যায়, এখানে ক্রোমোমিয়ার দেখা যায়। এখানে কি দেখা যায়, ক্রোমোমিয়ার দেখা যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে গেল, জলবিয়োজন ঘটে, ক্রোমোজোমগুলো খাটো মোটা হয়, ক্রোমোমিয়ার দেখা যায়। আচ্ছা, জাইগোটিন, জাইগোটিন, ঠিক আছে। জাইগোটিনে আমি আগে চিত্রটা এঁকে নিই, তোমরা চিত্রটা আগে এঁকে নিবা। দেখো চিত্রগুলো, দেখো নিউক্লিয়াস কোথায় থাকবে, এই যে সেন্ট্রোসোম মাঝখানে। সেন্ট্রো অর্থ কি, কেন্দ্র বা মাঝখান, সেন্ট্রোসোম। এগুলা তো ক্রোমোজোম, এগুলার নাম কি বলেন তো, এগুলার নাম হচ্ছে ক্রোমোজোম। আর এখানে যে এইগুলা দেখা যায়, এই যে এগুলা এখানে,
এই দুইটা ক্রোমোজোম প্রায় সেম, একই রকমের দুইটা ক্রোমোজোমকে জানো কি বলে? হোমো কি সমসংস্থ ক্রোমোজোম, সমসংস্থ সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম, বা কি বলে বলেন তো? হোমোলোগাস হোমোলোগাস হোমোজাইগাস ক্রোমোজোম ক্রোমোজোম বা হোমোজাইগাস হোমোজাইগাস একই রকম ক্রোমোজোমগুলোকে বলে হোমোজাইগাস ক্রোমোজোম। দেখো একই রকম, এই দুইটা ক্রোমোজোম দেখতে একই রকম, এই জন্য এগুলাকে বলে সমসংস্থ ক্রোমোজোম বা হোমোজাইগাস ক্রোমোজোম। হোমোজাইগাস ক্রোমোজোম, হোমোজাইগাস কি? ক্রোমোজোম, হোমোজাইগাস ক্রোমোজোম কি একটা হয়? কখনোই একটা না, দুইটা নিয়ে। কারণ কি বলতো? সমসংস্থ ক্রোমোজোম এগুলা কাকে বলে? একই রকম দুইটা ক্রোমোজোম। হোমোজাইগাস ক্রোমোজোম, জোম হবে না, জোমগুলো। কারণ কি এখানে হোমোজাইগাস বলতে কয়টা? দুইটাই একই রকম। ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে, জোড়া বাঁধে। জোড়া কি বলেন? বাঁধে, জোড়া বাঁধে। তাকে এই জোড়া বাঁধছে, জোড়া দুইটা মিলে এক জোড়া, এই জোড়াটাকে বলে বাইব্ল্যান্ড। এই জোড়াটাকে কি বলে বলেন তো? বাইব্ল্যান্ড। আমাদের এই দাগটা তো মাঝখানে পড়ে গেছে, একটু দূর করে, একটু দূরে দিই। এটার নাম কি বলেন? এটার নাম হচ্ছে বাইব্যালেন্ট। জোড়া বাঁধাটাকে বলে বাইব্ল্যান্ড। বাইব্যালেন্ট। এই জোড়াটাকে কি বলে বলেন? হোমোজাইগাস ক্রোমোজোমগুলো যে জোড়া বাঁধে, এই জোড়াকে বাইব্ল্যান্ড বলে। কি বলেন? বাইব্যালেন্ট বলে। আচ্ছা দেখুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। সমসংস্থ ক্রোমোজোম বা হোমোজাইগাস ক্রোমোজোম কাকে বলে? একই রকম দুইটা ক্রোমোজোমকে সমসংস্থ ক্রোমোজোম বা হোমোজাইগাস ক্রোমোজোম বলে। হোমোজাইগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে, হোমোজাইগাস ক্রোমোজোমগুলো কি জোড়া বাঁধে? এই জোড়া বাঁধে একে সাইনাপসিস বলে। একে কি বলে? সাইনাপসিস বলে। আর জোড়াটাকে বাঁধছে, জোড়া বাঁধছে, তার মানে কি? এটা হচ্ছে সাইনাপসিস। আর এই দুইটা জোড়া বাঁধা এক জিনিস, আর শুধু জোড়াকে কি বলে বলতো? বাইব্যালেন্ট। জোড়াকে বলে বাইব্যালেন্ট, আর জোড়া বাঁধাটাকে বলে সাইনাপসিস। আর জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে বলে সাইনাপসিস। তাহলে জাইগোটে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম বা হোমোজাইগাস ক্রোমোজোম বোঝা। সমসংস্থ ক্রোমোজোম মানে কি? যে ক্রোমোজোমগুলা দেখতে একই রকম তাকে কি বলে বলতো? সমসংস্থ ক্রোমোজোম বা হোমোজাইগাস। হোমো মানে কি? একই। হোমো শব্দের অর্থ কি? হোমো, এটা তো ইংরেজি শব্দ, হোমো। হোমো অর্থ কি? বায়োলজির ভাষায় একই। তার মানে কি? যেই ক্রোমোজোমগুলা দেখতে একই রকম, সেই ক্রোমোজোমগুলা যে জোড়া বাঁধে, এই জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সাইনাপসিস। আর জোড়াটাকে বলা হয় বাইব্ল্যান্ট। তাহলে দেখো, একটু আমি সামারি করি। জোড়া বাঁধাটাকে বলে কি? সাইনাপসিস। আর জোড়াটাকে বলে কি? বলেন বাইব্ল্যান্ট। জোড়া বাঁধাটাকে বলে সাইনাপসিস, জোড়াকে বলে বাইব্ল্যান্ট। এখন আসো প্যাকাইটিন।
প্যাকাইটিনে এসে তুমি যেই কথাটা বলবা, প্যাকাইটিনে এসে, প্যাকাইটিনটা খুব ইম্পর্টেন্ট, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। দেখো প্যাকাইটিনে এসে যে ক্রোমোজোমগুলোর বাহু বিভক্ত হয়ে, ক্রোমোজোমগুলোর বাহু বিভক্ত হয়ে, ক্রোমোজোমগুলোর বাহু বিভক্ত হয়ে একটা থেকে দুইটা হবে, ক্রোমোজোমগুলোর বাহু বিভক্ত হয়ে এরকম হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা ক্রোমোজোম ছিল পাশে, এটাও ঠিক কেমন হচ্ছে, এটা এটার উপর দিয়ে যাচ্ছে, এটা এটার উপর দিয়ে যাচ্ছে, আবার এটা এরকম হচ্ছে, এটা এরকম হচ্ছে। তাহলে ক্রোমোজোমের বাহুগুলা কি হয়ে বলেন তো বিভক্ত হয়েছে না? ক্রোমোজোমের বাহুগুলো বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। তাহলে কি বলবা বলো তো? ক্রোমোজোমের, ক্রোমোজোম সোম একই কথা, ক্রোমোজোমের বাহুগুলো, ক্রোমোজোমের বাহুগুলো বিভক্ত হয়ে কি হয়ে, ক্রোমোজোমের বাহুগুলো বিভক্ত হয়ে, ক্রোমোজোমের বাহুগুলো বিভক্ত হয়ে কি হয়ে যায় বলেন তো? এই যে চারটি ক্রোমাটিডে রূপান্তর হয়ে যায়। আচ্ছা, বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। ক্রোমোজোমের বাহু বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। ক্রোমাটিডে, ক্রোমাটিডে, টিডে, ক্রোমাটিডে পরিণত হয়। ক্রোমাটিডে কি হয়? পরিণত হয়। ক্রোমাটিডে পরিণত হয়, যাকে আমরা টেট্রাড বলি। টেট্রাড, টেট্রাড, টেট্রাড বলি। কেন টেট্রাড বলি? এখানে কয়টা? চারটা, চারটা ক্রোমোজোমের বাহুগুলো বিভক্ত হয়ে এটা কিসে পরিণত হয়ে যায় বলেন তো? ক্রোমাটিডে পরিণত হয়ে যায়। ক্রোমাটিডে পরিণত হয়ে যায়, তাকে আমরা কি বলি? টেট্রাড বলি। একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিডকে বলে সিস্টার ক্রোমাটিড, আর হচ্ছে একই জোড়ার দুইটি ভিন্ন ক্রোমোজোমের, এই দেখো দুইটা দুইটা জোড়া, একই জোড়া, একই জোড়ার দুইটা, একই জোড়ার দুইটা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন ক্রোমাটিড বলে। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, কায়াজমা তৈরি হয়। কায়াজমা, কায়াজমা তৈরি হয়। কায়াজমা চিনো? এক্স আকৃতির অবস্থানটাকে, এক্স আকৃতির। কায়াজমা কি বলেন? এক্স আকৃতির। কায়াজমা কি আকৃতির? এক্স আকৃতির। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কায়াজমা এক্স আকৃতির। দেখো এই জায়গাটা যখন, এই জায়গাটা যখন তৈরি হয়েছে, এই মাথাটা দেখো তো, প্রান্তের দিকে দেখো তো, এটা কেমন ছিল বলো তো? আমি যদি একটু এখানে বোঝাই তোমাদেরকে, আমি যদি এখানে বোঝাই, দেখো তো এটা, এটা কেমন ছিল বলো তো? এই যে মাঝখানে যেটা হয়েছে, মাঝখানে কি এটা হয়েছে না? তারপর কি এটা, তারপর এটা, এটা, এই জায়গাটা কি বলতো? এক্স আকৃতির না? এই জায়গাটা, এই জায়গাটা কি এক্স আকৃতির? এই এক্স আকৃতির, এই এক্স আকৃতির এক্স আকারের ক্রসিং কে, এক্স আকারের কি ক্রসিং, এই ক্রোমোজোম গেছে এটার উপর দিয়া, এই ক্রোমোজোম গেছে এটার উপর দিয়া, তার মানে কি জিন বিনিময় করছে। এটার জিন গেছে এটার উপরে, আর এটার জিন আসছে এটার উপরে, তার মানে কি কায়াজমা কি আকৃতির? এক্স আকৃতির ক্রসিং হয়েছে। তাহলে কায়াজমা তৈরি হয়, কায়াজমা তৈরি হয়। তাহলে তোমাকে যদি বলে কায়াজমা কাকে বলে? একটা ক্রোমাটিডের সাথে অন্য একটা ক্রোমাটিডের এক্স আকৃতির যে ক্রসিং ঘটে তাকে কায়াজমা বলে। তাহলে কি বলবো কায়াজমা কাকে বলে? একটা ক্রোমাটিডের সাথে, একটা ক্রোমাটিডের সাথে অন্য একটা ক্রোমাটিডের মধ্যে এক্স আকৃতির যে ক্রসিং ঘটে, এটা তো একটা ক্রোমাটিড, ক্রোমোজোম থেকে ভেঙেই তো এই অংশটা পাইছে, এটা একটা কি ক্রোমাটিড। একটা ক্রোমাটিডের সাথে অন্য একটা ক্রোমাটিড, এটা অন্য ক্রোমোজোম থেকে পাইছে, অন্য একটা ক্রোমাটিডের, অন্য একটা কি বলেন ক্রোমাটিডের মধ্যে এক্স আকারের, মধ্যে এক্স আকারের যে ক্রসিং ঘটে, এটা কালার দিয়ে বোঝাইলে তোমরা আরো ভালো বুঝতে পারতা। এমনিও বোঝা যায় তোমাদের, ধর যে এই ক্রোমাটিডের, এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড, একটা ক্রোমোজোম, একটা ক্রোমাটিডের সাথে অন্য একটা ক্রোমাটিডের এক্স আকৃতির যে ক্রসিং ঘটছে, একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিডের সাথে অন্য একটা ক্রোমাটিডের এক্স আকৃতির, এক্স আকৃতির ক্রসিংকে কি বলে? কায়াজমা বলে। একটা ক্রোমাটিডের সাথে অন্য একটা ক্রোমাটিডের মধ্যে এক্স আকারের ক্রসিংকে কি বলে? কায়াজমা বলে। কায়াজমা সৃষ্টির পর দেখো, কায়াজমা সৃষ্টির পর জিন বিনিময় হয়েছে না? এই ক্রোমাটিডের জিনগুলো আসছে এটার উপর দিয়ে আসছে,
এই ক্রোমাটিডের জিনগুলো এটার মধ্যে আসছে, এই ক্রোমাটিডের জিনগুলো এটার মধ্যে আসছে, জিন বিনিময় ঘটছে, তার মানে কি বৈশিষ্ট্য স্থানান্তর হয়েছে। তাহলে তোমাকে যদি বলে কায়োজমার গুরুত্ব, তুমি কি বলতে পারবা? কায়োজমাতে যেহেতু এক্সাকৃতির ক্রস হয়, তার মানে কি এখানে কি ঘটে? জিন বিনিময় ঘটে। জিন বিনিময় ঘটে মানে কি এখানে বৈশিষ্ট্যের স্থানান্তর হয়। পারবা না এটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? পারবা। একসাথে আমি তোমাদেরকে ক্রসিং ওভারের আরো কিছু গুরুত্ব বলে দিতে পারি। দেখো, জিন বিনিময় হলে আমরা যদি বলি ক্রসিং ওভারের গুরুত্ব, ক্রসিং ওভারের আমি একটু আলাদা লিখে দিই, এটা কেমন? ক্রসিং ওভারের, ক্রসিং ওভার, ক্রসিং ওভারের কি গুরুত্ব? ক্রসিং ওভারের গুরুত্ব এটা হচ্ছে থমাস হান্ট মর্গান 1909 সালে এই ক্রসিং ওভারটা পর্যবেক্ষণ করেন। ক্রসিং ওভার কাকে বলে? ক্রসিং ওভারটা কি জানো? ক্রসিং ওভারটা কি আগে সেটা জানতে হবে। ক্রসিং ওভার, ক্রসিং ওভার হচ্ছে কায়োজমা সৃষ্টির পর, কায়োজমা কি এক্সাকৃতির যে ক্রসিং, কায়োজমা সৃষ্টির পর বৈশিষ্ট্য স্থানান্তর হওয়াকে, বৈশিষ্ট্য স্থানান্তর হওয়াকে, কায়োজমাটা আগে সৃষ্টি হবে। কায়োজমা কি মনে আছে? এক্সাকৃতির যে ক্রসিং সেটাকে বলে কি কায়োজমা। তাহলে এক্সাকৃতির অবস্থানটা তৈরি করার পর তাদের মধ্যে বৈশিষ্ট্য স্থানান্তর হবে, সেই বৈশিষ্ট্য স্থানান্তর হওয়াটাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভার বলে, তাকে কি বলে? ক্রসিং ওভার বলে। তাহলে তার মানে কি এক্সাকৃতি হওয়ার পর বৈশিষ্ট্যটা কি হয়েছে? ইন্টারচেঞ্জ হয়েছে। এর বৈশিষ্ট্য ওর কাছে আসছে, ওর বৈশিষ্ট্য ওর কাছে গেছে। তাহলে বৈশিষ্ট্য স্থানান্তর হওয়াকে ক্রসিং ওভার বলে। বৈশিষ্ট্য স্থানান্তর হওয়া যেই কথা, জিন বিনিময় বলা কি একই কথা, জিন বিনিময় ঘটা কি একই কথা। তাহলে কি আমরা কি বলতে পারি বলতো? আমরা যদি ক্রসিং ওভারের গুরুত্ব আসে আমরা কি লিখতে পারি? যেহেতু এখানে জিন বিনিময় ঘটে, আমরা এখানে লিখতে পারি কি প্রজাতি ও প্রকরণ সৃষ্টি হয়। প্রকরণ সৃষ্টিতে, প্রকরণ কি বুঝছো? একটা উদ্ভিদ লম্বা হবে নাকি খাটো হবে, এটা হচ্ছে প্রকরণ। উদ্ভিদটা কি লম্বা হবে নাকি খাটো হবে, এই প্রজাতি এবং প্রকরণ সৃষ্টিতে এই ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে। জিনগত পরিবর্তন হয়। 2 নম্বরে কি লিখবা? জিনগত কি পরিবর্তন, জিনের অবস্থান নির্ণয়, জিনের কি বলেন? জিনের অবস্থান নির্ণয় আমরা ক্রসিং ওভারের মাধ্যমে জানতে পারি। জিনের অবস্থান নির্ণয় তার মানে কি? জিনের অবস্থান নির্ণয় মানে তোমার কোন বৈশিষ্ট্যটার জন্য কোন জিন দায়ী, ওই জিনটা কত নম্বর ক্রোমোজোমে আছে তা বের করতে ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে। জিনের অবস্থান নির্ণয় এই কথার অর্থ কি? তোমার কোন বৈশিষ্ট্যের জন্য কোন জিন দায়ী, ওই জিনটা কত নম্বর ক্রোমোজোমে আছে তা বের করতে ক্রসিং ওভার লাগবে। তাহলে ক্রসিং ওভারের গুরুত্ব যদি আসে, এটা পরীক্ষায় আসবে, 99% লিখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা মনোযোগ সহকারে একবার শুনলে, ধৈর্য সহকারে, আর সাথে সাথে লিখে ফেলতে পারলে, তারপর বইটা পড়ে দেখো কত আরাম লাগে। নিজেই বই পড়ার আগেই তোমার মাথায় ক্যাচ করে ফেলবে যে এই জায়গায় এসে আমি কি বলবো। তাহলে দেখো ক্রসিং ওভার, কায়োজমা মানে কি? এক্সাকৃতির, কায়োজমা মানে কি? এক্সাকৃতির কি লিখছি বলো? এক্সাকৃতির যে ক্রসিং হয় তাকে কি বলে? কায়োজমা বলে। এক্সাকৃতির, তাহলে এই এক্সাকৃতি হওয়ার পর তাদের মধ্যে কি হয়? বৈশিষ্ট্যের স্থানান্তর হয়। এক্সাকৃতির হওয়ার পর মানে কি? কায়োজমা সৃষ্টির পর বৈশিষ্ট্য কি হয়? স্থানান্তর হয়। তাকে কি বলে? ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভার হলে প্রজাতি এবং নতুন প্রকরণ সৃষ্টি হয়। প্রকরণ মানে কি? একটা উদ্ভিদ লম্বা হবে নাকি খাটো হবে, সেটা কি একটা প্রকরণ না? তাহলে ক্রসিং ওভারের কারণে প্রজাতি এবং কি প্রকরণ সৃষ্টি হয়। যেহেতু এটাতে বৈশিষ্ট্যের স্থানান্তর হয়, কিসের কারণে বৈশিষ্ট্যের স্থানান্তর হয়? জিনগত পরিবর্তন হওয়ার কারণে। তারপর হচ্ছে জিনের অবস্থান নির্ণয়। তোমার
জিনের কি নির্ণয় বলো তো? অবস্থান নির্ণয়। তোমার কোন বৈশিষ্ট্যের জন্য কোন জিনটা দায়ী, সেই জিনটা কোন ক্রোমোজোমে আছে, সেই অবস্থানটা নির্ণয় করতে গেলে ক্রসিং ওভারের অনেক গুরুত্ব রয়েছে। ওকে, তারপর আসো নেক্সট। আমাদের ক্রসিং ওভার গেল, প্যাকেটিং গেল। তাহলে প্যাকেটিং এর মূল কাজ কি? এখানে কায়োজোমা তৈরি হয়, কায়োজোমার সাথে পরে লিখবা কি? ক্রসিং ওভার হয়। কায়োজোমা সৃষ্টি হওয়ার পর কি লিখবা? যেখানে কায়োজোমা হয়, কায়োজোমা হওয়ার পর তাদের মধ্যে কি হয়? বৈশিষ্ট্যের স্থানান্তর হয়, তাকে কি বলে? ক্রসিং ওভার। তার মানে তুমি সংক্ষেপে লিখে দাও ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার ঘটে। তাহলে দেখো, ল্যাপ্টোটিন গেল, জাইগোটিন গেল, প্যাকাইটিন গেল, ডিপ্লোটিন, ডিপ্লোটিন। দেখো ডিপ্লোটিন, দেখো এইগুলা কি? এই যে মাথাগুলাতে ক্রোমোজোমগুলা যখন এইভাবে আসছে, ক্রোমোজোম দুইটা ক্রোমোজোম পাশাপাশি থেকে ক্রসিং হয়েছে না? এই ক্রসিং হয়েছে, ক্রসিং হয়ে কি এই এক্স আকৃতির পজিশনটা তৈরি করছে না? এখানে একটা এক্স আকৃতির, এখানে একটা এক্স আকৃতির। তার মানে কি এখানে একটা কায়োজোমা হয়েছে, এখানে একটা কায়োজোমা হয়েছে। এখন দেখো এই দুইটা ক্রোমোজোমের সেন্ট্রোসোম এই মাঝ বরাবর, এই যে দেখো দুইটা ক্রোমোজোমের মধ্যে যখন বিকর্ষণ শুরু হবে, যখন কি শুরু হবে বলেন তো? আচ্ছা, এটা আমরা একটু বোঝার জন্য আমরা এটাকে দুইটা চিত্র দিয়ে লিখি, কেমন বুঝতে পারবো। তাহলে এটা দেখো, এটা দুইটা ক্রোমোজোমের মধ্যে যখন বিকর্ষণ শুরু হয়েছে, বিকর্ষণ মানে কি একটা আরেকটা থেকে দূরে চলে যাবে। তাহলে এদিকে তীর চিহ্ন, এটা যাবে এদিকে, এটা যাবে কি? এদিকে। তাহলে দেখো তো, এটা বিকর্ষণ হইলে আস্তে আস্তে কি বলতো, এই যে কায়োজোমাটা, এই কায়োজোমাটা কি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে না? বিলুপ্ত হয়ে গেলে এই জায়গায় কি ওই যে এক্স আকৃতির মতো অবস্থানটা আর থাকবে না। তার মানে কি প্রান্তিকরণ, প্রান্তিকরণ হয়ে যাবে। কি হয়ে যাবে বলতো? ক্রোমোজোমগুলোর বিকর্ষণ শুরু, এই তীর চিহ্ন দ্বারা বোঝাইছে কি? বিকর্ষণ। ক্রোমোজোমগুলোর যখন বিকর্ষণ শুরু হবে, তখন এই এক্স আকৃতির মতো কি এই মাথাগুলো থাকবে, নাকি এই মাথাগুলো আস্তে আস্তে হারাই যাবে? হারিয়ে কি হয়ে গেল? প্রান্তিকরণ হয়ে গেল। তার মানে কি কায়োজোমার এক্স আকৃতির অংশ, কায়োজোমার এটা যত পিছে যাবে, এটা কি নিচে নেমে যাবে। আবার এই ক্রোমোজোম যত পিছে যাবে, এটা কি নিচে নেমে যাবে। একইভাবে এটা যত পিছে যাবে, এটা উপরে উঠে যাবে। আবার এটা যত পিছে নামবে, এটা কি হয়ে যাবে? উপরে উঠে যাবে। তার মানে কি কায়োজোমা, কায়োজোমা কি থাকবে নাকি কায়োজোমা চলে যাবে? কায়োজোমার অংশ প্রান্তের দিকে সরতে থাকবে। কায়োজোমা অংশ, কায়াজমা। আচ্ছা, এটা কখন প্রান্তের দিকে? ক্রোমোজোমগুলোর মধ্যে কি শুরু হয়েছে বলো তো? এই দুইটা ক্রোমোজোম, এটা যেতেছে এদিকে, এটা যেতেছে এদিকে, একটা আরেকটা থেকে দূরে চলে যাচ্ছে। তার মানে কি বিকর্ষণ শুরু হয়েছে। তার মানে ডিপ্লোটিনে বলবা ক্রোমোজোমগুলোর মধ্যে, ক্রোমোজোম, ক্রোমোজোমগুলোর ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ, বিকর্ষণ কি হয়? শুরু হয়। আর বিকর্ষণ যখন শুরু হয়, তখন এখানে কি হবে বলতো? কায়োজোমা অংশ, কায়োজোমা মানে ওই এক্স আকৃতির অংশগুলা, কায়োজোমা, কায়াজমা, কায়াজমা অংশ, কায়াজমা অংশ প্রান্তের দিকে, প্রান্তের দিকে সরতে থাকবে। প্রান্তের দিকে মানে এক্স আকৃতিটা আর থাকবে না। এটা দূরে চলে গেলে এটা থেকে আর এক্স আকৃতির ইয়াটা থাকবে, এক্স আকৃতিটা থাকবে, থাকবে না। মানে কি কায়োজোমা অংশটা প্রান্তের দিকে, এই যে প্রান্তের দিকে কি যাবে? সরে যাবে। প্রান্তের দিকে কি হয়ে যাবে? সরতে থাকে, প্রান্তের দিকে সরতে থাকে। এই জন্য তাকে প্রান্তীয়করণ বলে। অর্থাৎ প্রান্তীয়করণ শুরু, অর্থাৎ কি বলতো? প্রান্তীয়করণ, প্রান্তীয়করণ শুরু, প্রান্তীয়করণ শুরু। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা যদি ভালো করে বুঝে থাকো, এগুলো আর মুখস্থ করতে হবে না। এক একটার বৈশিষ্ট্য তুমি নিজ থেকেই লিখতে পারবা। তাহলে ডিপ্লোটিনে এসে আমরা কি বলছি? ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হবে, একটা আরেকটা থেকে দূরে চলে যেতে থাকবে। আর দূরে যখন যাবে, তখন কায়োজোমাটা আর থাকবে না। কায়োজোমাটা কায়োজোমাটা হারাইয়া তার কি শুরু হবে? প্রান্তীয়করণ শুরু হবে। কায়োজোমা অংশ প্রান্তের দিকে সরে, কায়োজোমা অংশ কি লিখছো বলো? প্রান্তের দিকে, প্রান্তের দিকে সরতে থাকে। কায়োজোমা অংশ প্রান্তের দিকে সরতে থাকে, এই জন্য কি প্রান্তীয়করণ শুরু। ডায়াকাইনোসিস, ডায়াকাইনোসিস এটা আস্তে আস্তে আরো আরো বেশি, এটাকে কিরকম হবে চিত্রটা বলেন তো?
এরকম, মানে কি এটা বিকর্ষণ শুরু। এই যে মাঝখানটা মোটা হয়ে যাওয়া মানে কি বিকর্ষণ আস্তে আস্তে বাড়তেছে। যত বিকর্ষণ বাড়তেছে তত প্রান্তীয়করণ কি হচ্ছে, স্পষ্ট হচ্ছে। ঠিক আছে, তার মানে কি বিকর্ষণ বাড়তেছে, কে হারাচ্ছে, কাইজোমা হারিয়ে প্রান্তীয়করণ শুরু হচ্ছে। তারপর আসো ডায়াকাইনোসিস। ডায়াকাইনোসিস ডায়াকাইনোসিসে আছে শুধু তোমার এখানে ডায়াকাইনোসিস আছে নিউক্লিউলাস ও নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটে। নিউক্লিওউলাস নিউক্লিওউলাস ও নিউক্লিয় পর্দার নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে। নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, এটা হচ্ছে ডায়াকাইনোসিস। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মায়োসিস 1 এর মধ্যে ধাপ আছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1 কে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে? প্রোফেজ 1 কে ডায়াকাইনোসিস হচ্ছে নিউক্লিউলাস ও নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটে। এখন আমাকে বলছে দেখো প্রোফেজ 1 কে আবার 5টা ধাপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ধাপই আমি তোমাদেরকে খুব ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি একবার মন দিয়ে পড়াটা বুঝে লিখে ফেলতে পারো, দ্বিতীয়বার তোমরা এগুলা নিজ থেকেই লিখতে পারবা। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যাকাইটিন, জাইগোটিন, ল্যাপটোটিন এগুলা পরীক্ষায় কিন্তু আসে। উদ্দীপক দিয়ে দেয়, উদ্দীপক দেখে বুঝতে হয় কোনটা প্যাকাইটিন, কোনটা জাইগোটিন, কোনটা ল্যাপটোটিন। এখন আসো আমাদের নেক্সট মেটাফেজ 1 কি আছে বলেন তো? মেটাফেজ 1টা কি জানো? মেটাফেজ 1 প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের পড়াটাকে সহজ করার জন্য আমি চেষ্টা করছি যেন ওয়ান শট ক্লাসের মাধ্যমে তোমাদের এই পুরো অধ্যায়টিকে আমি শেষ করাই দিতে পারি। তোমরা বেশি বেশি করে আমাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করো এবং ফলো দিয়ে রাখলে পরবর্তীতে তোমরা নোটিফিকেশন পাবা। তাছাড়াও আমার এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, এটার লিংক তোমাদের ফেসবুক পেজে আছে। এই লিংকের মাধ্যমে ইউটিউব পেজে গিয়ে এটা তোমরা সেভ করে রেখো, পরবর্তীতে তোমরা নিজেদের মতো করে এটা থেকে নোট করে নিতে পারবে। ওকে, আসো মেটাফেজ 1। মেটা অর্থ কি বলছিলাম? বিষুব অঞ্চল। তার মানে কি এখানে ক্রোমোজোম গুলো, এই যে ধরো যে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এগুলা বিষুব অঞ্চলে থাকবে, মাঝখানে থাকবে। এগুলা কোথায় থাকবে? তার মানে ক্রোমোজোম গুলো বিষুব অঞ্চলে অবস্থান করবে। ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করবে? বিষুব অঞ্চলে। ক্রোমোজোম গুলো বিষুব অঞ্চলে কি করে বলেন? অবস্থান করে। অপরদিকে আসেন যে অ্যানাফেজ 1 এটা থেকে কি বলতে পারো? অ্যানাফেজ 1 এ বলতে পারো ক্রোমোজোম গুলো বিষুব অঞ্চল থেকে দূরে সরে গিয়ে এরা দুই প্রান্তে সরে যাচ্ছে। এরা কোন প্রান্তে সরে যাচ্ছে বলেন? বিষুব অঞ্চল থেকে দূরে গিয়ে এরা দুই প্রান্তে সরে যাচ্ছে। এই যে সরে যায়, এটা কি সরে যায় বলো? দুই প্রান্তে সরে যায়। কোন জায়গা থেকে বলো? বিষুব অঞ্চল থেকে। বিষুব অঞ্চল থেকে ক্রোমোজোমগুলো দুই প্রান্তে কি হয় বলেন? সরে যায়। তখন এদেরকে বি এর মতো দেখায়, আই এর মতো দেখায়, এল এর মতো দেখায়, জে এর মতো দেখা যায় ক্রোমোজোমগুলোকে। ঠিক আছে, তারপর আসো টেলোফেজে এসে তোমাকে বলছে এখানে এই কোষগুলো বিভাজিত হয়ে তার মানে কি এই যে ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে সরছে না? আচ্ছা, ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে সরছে। ক্রোমোজোমগুলো কোন দিকে সরছে? প্রান্তের দিকে সরে এখানে একটা নিউক্লিয়ার পর্দা আসবে। কি আসবে? নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ার আবরণ তৈরি হয়। এখানে কি তৈরি হয় বলেন তো? নিউক্লিয়ার পর্দা ও কি হয় বলেন? নিউক্লিয়ার আবরণ তৈরি হয়। তার মানে কি টেলোফেজ পর্যায়ে এসে নিউক্লিয়ার পর্দা আবার নিউক্লিয়ার আবরণ নতুন করে ফিরে আসলো।
তার মানে কি আমাদের মিউসিস বিভাজনে যতগুলা ধাপ আছে আমরা সব কিছু আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব মায়োসিসের গুরুত্ব। মায়োসিসের গুরুত্ব পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি আমার সাথে সাথে নোট করে ফেলতে পারো আমার পড়ার সাথে সাথে, অথবা ইউটিউব ক্লাসটাকে সেভ করার মাধ্যমে নোট করো, তাহলে তোমাদের এই পড়াটা আর দ্বিতীয়বার বেশি করে পড়তে হবে না। একবার দেখলেই, বুঝে পড়লেই তোমরা নিজ থেকে লিখতে পারবা। দেখো, তবে ধারাবাহিকতাটা রক্ষার জন্য, সিকোয়েন্সলি লেখার জন্য আমি যেভাবে পড়াই দিচ্ছি তোমরা এইভাবেই লিখবা। দেখো, মিউসিসের গুরুত্ব কি লিখবা? মিউসিস বা মায়োসিসের গুরুত্ব। মিউসিসের কি বলেন? গুরুত্ব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবা। এটা আমিও যখন এডমিশন পরীক্ষা কোচিং করতে যাই আমি তখন এই ছন্দটা পাইছিলাম। দেখো, প্রজাতির বৈচিত্র্যের জন্য কার কাছে গেল? মেন্ডেল। তোমরা জানো না মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়? মেন্ডেল প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। তোমরা এই ছন্দটা মনে রাখবা। কেমন? এটা মনে রাখতে পারলেই তোমাদের মিউসিসের গুরুত্বগুলা তোমরা ধাপে ধাপে সুন্দর করে খাতায় সাজিয়ে লিখে আসতে পারবা। ওবি দিয়ে কি বুঝিয়েছি? আচ্ছা, সবটি বক্স করো। প্রজাতির বৈচিত্র্যের জন্য কার কাছে গেল? মেন্ডেলের কাছে গেল। পারবা না এটা মুখস্থ করতে? এটা মুখস্থ করা মানে মিউসিসের গুরুত্ব শেষ। মানে কি? অভিব্যক্তি। মানে হচ্ছে অভিব্যক্তি মানে কি? নতুন ভাবে আত্মপ্রকাশ। দেখো, মিউসিস বিভাজন যে হয়, তোমরা দেখছো মিউসিস বিভাজনের মধ্যে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার হওয়া মানে কি? জিনের বিনিময় ঘটে, বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। বৈশিষ্ট্যের পরিবর্তন হলে কি নতুন ভাবে আত্মপ্রকাশ পাবে না? তার মানে কি মিউসিসের প্রথম গুরুত্বটাই হচ্ছে অভিব্যক্তি প্রকাশ পাবে, মানে কি নতুন ভাবে আত্মপ্রকাশ পাবে। প্রজাতির স্বকীয়তা রক্ষা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রজাতির স্বকীয়তা এটাও তোমাদেরকে আমি পড়ার মাঝে বুঝিয়েছি। কিভাবে জানো প্রজাতির স্বকীয়তা রক্ষা? তুমি দেখো, মিউসিস বিভাজনের মাধ্যমে 2n থেকে n হয়, n থেকে 2n হয়, এর বাইরে কিন্তু ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয় না। তার মানে কি প্রজাতির স্বকীয়তা ধারাটা বজায় থাকে। যদি এটা 2n থেকে 4n, 4n থেকে 8n, 8n থেকে এভাবে চলতেই থাকতো, তাহলে মানুষ থাকতো না, মানুষ দত্ত হয়ে যেত। সেটা একটা অস্বাভাবিক বিভাজন হয়ে যেত। তার মানে কি প্রজাতির স্বকীয়তার রক্ষাটা পাচ্ছে কিভাবে? কেন পাচ্ছে? 2n থেকে n, n থেকে 2n, এটার মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে। এই জন্য প্রজাতির মানুষের মতোই আছে। না হলে মানুষ একটা দত্ত রূপে প্রকাশ পাইত। মানুষের মতোই আছে, এই জন্য প্রজাতির স্বকীয়তা রক্ষা পাইছে। ঠিক আছে, যেহেতু এটা 2n থেকে n এর মধ্যেই সীমাবদ্ধ। তারপর দেখো, বৈচিত্র্যতা। তোমরা না বলছো ক্রসিং ওভারের মাধ্যমে জিনের বিনিময় ঘটে, তাহলে জিন বিনিময় ঘটলে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, তাহলে বৈচিত্র্যতা আসবে। তার মানে কি আসে? ক্রসিং ওভারের কারণে বৈচিত্র্যতা আসে। কিসের কারণে? ক্রসিং ওভার। দেখছো, একটা বুঝলে কত কিছু নিচ থেকে বলা যায়। ক্রসিং ওভারের কারণে বৈচিত্র্যতা কি আসে। তারপর দেখো, জনন মানে কি? জনন কোষ কার দেহে থাকে? ফিমেলে কি থাকে বলতো? শুক্রাণু। জনন কোষে কি থাকে? শুক্রাণু আর কি বলেন? ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণুগুলা মায়োসিসের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে হয়? মায়োসিসের মাধ্যমে হয়। তবে এখানে একটা কথা বলে নেই, শুক্রাণু যে বড় হয়, ডিম্বাণুটা তৈরি হয় মায়োসিসের মাধ্যমে। তারপর এটার যে বৃদ্ধি ঘটে সেটা কিন্তু মাইটোসিসের মাধ্যমে। তারপর দেখো, মেন্ডেলের কাছে গেল। ওই যে মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়, সেখানে মেন্ডেলের দুইটা সূত্র আছে। মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রে
মায়োসিস বিভাজন হয়। মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রে মায়োসিস বিভাজন হয়। কি বিভাজন হয়? মায়োসিস বিভাজন হয়। ঠিক আছে, তারপর দেখো কাছে মানে কি? কাছে ক্রোমোজোম সংখ্যা এখানে কি হয় বলো তো? ক্রোমোজোম সংখ্যাটা কি থাকে? একই থাকে। ক্রোমোজোম সংখ্যা কি একই থাকে নাকি পরিবর্তন হয়ে যায় বলেন? আচ্ছা, কাছে দিয়ে দেওয়ার দরকার নেই, তোমরা এটা দাও। মায়োসিসে গেল মানে কি? গ্যামেট সৃষ্টি। তার মানে কি মায়োসিস বিভাজনের মাধ্যমে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। স্ত্রী গ্যামেট অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু আর কি, পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। দেখো পরীক্ষায় যদি আসে মায়োসিসের গুরুত্ব, তাহলে তুমি তো এই ছন্দটা মনে রাখতে পারলে তুমি ধাপে ধাপে খুব সুন্দর করে ধারাবাহিকভাবে লিখে আসতে পারবে। তাহলে ওভি আমি একবার তোমাকে সামারি করে দিচ্ছি। ওভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। ওভি দিয়ে কি? অভিব্যক্তি প্রকাশ। প্রথমটা লিখবা কি? অভিব্যক্তি মানে কি? নতুন ভাবে আত্মপ্রকাশ। প্রজাতির কি স্বকীয়তা রক্ষা পাইছে মিউসিসের কারণে। কিসের কারণে? মিউসিসের কারণে প্রজাতির স্বকীয়তা রক্ষা পাইছে। বৈচিত্র্যতা, ক্রসিং ওভারের কারণে কি আসছে? বৈচিত্র্যতা আসছে, যেটা মিউসিস বিভাজনের মাধ্যমে ক্রসিং ওভারটা হয়। ঠিক আছে, তারপর দেখো জন্য মানে কি? জননকোষ। শুক্রাণু ডিম্বাণু সৃষ্টিতে মিউসিসের গুরুত্ব আছে। মেন্ডেল আমরা জানি যে মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। ওই জায়গায় মেন্ডেলের প্রথম দুইটা সূত্র আছে। মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, ওই সূত্রগুলোতে মিউসিসের কি রয়েছে বলতো? গুরুত্ব রয়েছে, মিউসিস বিভাজন আছে। তারপর কি? গেল মানে কি বলো? গ্যামেট সৃষ্টি। তার মানে কি মায়োসিস বিভাজনের মাধ্যমে পুংগ্যামেট এবং কি হয়? স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। ঠিক আছে, পুংগ্যামেট এবং কি থাকে? এই স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। ক দিয়ে কাজে দিয়ে দিতে পারো। ক্রোমোজোম সংখ্যা একই থাকে। ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এখন বলতে পারো যে স্যার এটা কেন অপরিবর্তিত বললেন? অপরিবর্তিত থাকে কারণ কি? 2n থেকে n থেকে 2n, এর বাইরে আর কোনো পরিবর্তন হয় না। এই জন্য বলছি ওই যে কাছে মানে কি? ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা খুব মন দিয়ে শুনে একবার নোট খাতায় উঠিয়ে তোমরা এটাকে একবার মুখস্থ করে ফেলো বুঝে, দ্বিতীয়বার আর এটাকে মুখস্থ করতে হবে না। তাহলে দেখো আর সামান্য কিছু জিনিস আছে, সেগুলো নিয়ে আলোচনা করে দিলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। বাকি যে টপিকসগুলো আছে এগুলো তোমরা যদি এগুলা সাহায্য নিয়ে পড়ো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, দেখো P53 নামক P53 নামক প্রোটিন, P53 নামক কি বলো? প্রোটিন কোষকে বিভাজন হতে বিরত রাখে। কোষকে বিভাজন হতে বিরত রাখে। খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। কত নম্বর প্রোটিন? বিরত রাখে, P53 নামক প্রোটিন। ঠিক আছে, আর হচ্ছে তোমাকে ক্রোমোজোম খাটো ও মোটা হওয়াকে, তোমরা তো দেখছো জলবিয়োজন হলে ক্রোমোজোম খাটো ও মোটা হওয়াকে যারা মেডিকেলে পড়তে ইচ্ছুক তারা এগুলো জানিয়ে নিতে হবে। মোটা হওয়াকে বলে কনডেনসেশন। যে চক্রের মাধ্যমে কোষের বৃদ্ধি সৃষ্টি ও বিভাজন ঘটে। কয়টা জিনিস? বিভাজন ঘটে, তাকে কোষচক্র বলে। তাকে কি বলে বলেন তো? তাকে কোষচক্র বলে। ওকে,
যে চক্রের মাধ্যমে কোষের বৃদ্ধি, সৃষ্টি, বিভাজন এই তিনটা জিনিস ঘটে তাকে কোষ চক্র বলে। তাহলে কি বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো P53 নামক প্রোটিন কোষকে বিভাজন হতে বিরত রাখে। ক্রোমোজোম খাটো ও মোটা হওয়াকে কনডেনসেশন বলে। যে চক্রের মাধ্যমে কোষের বৃদ্ধি, সৃষ্টি ও বিভাজন ঘটে তাকে কোষ চক্র বলে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর মাইটোসিস, তোমাদেরকে মাইটোসিস সম্পর্কে পড়িয়েছি। মাইটোসিসের গুরুত্বটা তোমরা বই থেকে দেখলেই বুঝে ফেলতে পারবা। দেখো, জননকোষ সৃষ্টিতে কিন্তু আমাদের মিউসিস বিভাজন লাগে। তবে মিউসিস বিভাজনের মাধ্যমে যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডটা তৈরি হয়, বিশেষ করে পুংগেমেট আর স্ত্রীগেমেটটা তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, এই শুক্রাণু এবং ডিম্বাণুটা বৃদ্ধি হওয়ার জন্য কাকে লাগবে? মাইটোসিস লাগবে। যদি মাইটোসিসের গুরুত্ব নিয়ে আমি তোমাদেরকে কিছু বলতে চাই, জননকোষের কি বলো, শুক্রাণু এবং ডিম্বাণুর বৃদ্ধির জন্য কি বিভাজনের প্রয়োজন? মাইটোসিস বিভাজনের প্রয়োজন। তাছাড়া মাইটোসিস বিভাজনে তোমরা জানো মাতৃগুণ সম্পূর্ণ হয়, অপত্য কোষগুলা হুবহু মাতৃগুণ সম্পূর্ণ হয়। তারপর তোমরা দেখতে পাও যে মাইটোসিস বিভাজনটা কোথায় হয়? মাইটোসিস বিভাজনটা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে হয়। কাণ্ড, শাখা, প্রশাখা, মূল এইসব জায়গায় মাইটোসিস বিভাজন হয়। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে বেশি বেশি করে মোটিভেট করবা। তাহলে এই ধরনের আরো ভিডিও আমি পরবর্তীতে তোমাদের জন্য নিয়ে আসব। আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।